সময়টা সম্ভবত মধ্যরাতের কাছাকাছি। সুন্দরবনের কোলঘেঁষা নীলামণি দ্বীপ যেন চরাচরের সব কোলাহল থেকে বিচ্ছিন্ন হয়ে নিঃশব্দে ঝিমোচ্ছে। আকাশে ভাঙা চাঁদের আলো আছে, কিন্তু ঘন মেঘের আস্তরণে তা বারবার ঢেকে যাচ্ছে। চারিদিকে একটা ভাবসা গরম আর পচা পাতার গন্ধ। ঝিঝি পোকার একটানা কান্নার মতো শব্দ সেই নিস্তব্ধতাকে আরো ভারী করে তুলছে। সরস্বতী তার মাটির বাড়ির উঠোনে একাই বসে আছে। তার দৃষ্টি স্থির। সামনেই দ্বীপের বিশাল কালো দিঘি। সরস্বতীর স্বামী গোপাল হারিয়ে যাওয়ার পর গত 6 মাস ধরে তার রাতগুলো এভাবেই কাটে, নিঃসঙ্গ, নীরব। হঠাৎ নৈশব্দ ভেঙে একটা ডাক বাতাসে ভেসে আসে। ডাকটা দিঘির দিক থেকে আসছে বলে মনে হয়। চাপা, ফিসফিসানির মতো, যেন বহু দূর থেকে কেউ ডাকছে। সরস্বতী, ও সরস্বতী। সরস্বতী চমকে ওঠে। সে ঘাড় ঘুরিয়ে ঘন অন্ধকারের দিকে তাকায়, কিন্তু কোথাও কেউ নেই। আমি আমি ভুল শুনছি। আমার মনের ভুল এটা। আমি ভুল শুনছি। সে এবার উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু শরীরটা যেন সায় দেয় না। সে আবারও বসে পড়ে। ঠিক তখনই ডাকটা আবার শোনা যায়, এবার একটু স্পষ্ট। এবারে একা বসে কি করছিস? ভয় করে না? আমার কাছে আয়, সব ভয় কেটে যাবে। এবার সরস্বতীর বুকটা ছ্যাঁত করে ওঠে। গলার স্বরটা অদ্ভুত। একদিকে যেমন অচেনা, তেমনি এর মধ্যে এমন একটা সুর আছে যা তার স্মৃতির কোনো এক গভীর কোণে ধাক্কা দেয়। সে দ্রুত পায়ে উঠে দাঁড়ায়। তার বুকের ভেতরে হাতুড়ির ঘা পড়ছে। সে আর পেছনে না তাকিয়ে প্রায় দৌড়ে ঘরের ভেতরে ঢুকে যায় এবং শক্ত করে দরজা বন্ধ করে দেয়। কে 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 ওখানে? কে ডাকে আমায়? কে কে? বাইরে থেকে কোনো উত্তর আসে না, শুধু ঝিঝির ডাক আর বাতাসের শো শো শব্দ। এরপর সে ভয়ে ভয়ে ঘুমোতে চলে যায়। পরের দিন সকাল। সূর্য উঠলেও তার তেজ নেই। আকাশটা ঘোলাটে। সরস্বতী তার বাড়ির উঠোনে বসে আছে। তার মুখটা কেমন যেন অন্যমনস্ক। পাশের বাড়ির চারু পিসি তার দিকে এগিয়ে আসছে। সে এসে ঠিক সরস্বতীর পাশে দাঁড়ায়। কি রে সরস্বতী, মুখটা এমন শুকনো লাগছে কেন রে? রাতে ভালো করে ঘুম হয়নি বুঝি? সরস্বতী পিসির দিকে তাকায়। তার চোখ দুটো ফোলা, চোখের নিচে গাঢ় কালি। না পিসি, ভালোই তো ঘুম হয়েছে। গরমের জন্য হয়তো এমন দেখাচ্ছে। আমাকে আর শেখাস না। 40 বছর ধরে সংসার করছি। কার ঘুম হয় আর কার হয় না মুখ দেখলেই আমি ধরতে পারি। সত্যি করে বলতো, কোনো দুঃস্বপ্ন দেখেছিস? দুঃস্বপ্ন আর কি দেখবো গো পিসি? আমার জীবনটাই তো একটা দুঃস্বপ্ন হয়ে গেছে। আহা, এভাবে বলতে নেই। মন শক্ত কর। গোপাল শক্ত সমর্থ পুরুষ। বাঘের মুখেও পড়তে পারে, আবার পথ হারিয়ে অন্য কোনো দ্বীপেও চলে যেতে পারে। সুন্দরবনে গিয়ে তো কত লোকই 10-15 দিন পর ফিরে আসে। দেখবি তোর গোপালও ঠিক একদিন ফিরে আসবে। সরস্বতী কোনো উত্তর দেয় না। তার চোখ আবার সেই দিঘিটার দিকে চলে যায়। দিনের আলোয় দিঘিটাকে অনেক শান্ত দেখাচ্ছে, টলটলে জল। কিন্তু রাতের ওই ডাকটা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। ওই অলক্ষণে দিঘিটার দিকে কি এত দেখিস বলতো?
আমাদের ছেলেবেলায় শুনতাম দিঘিটায় নাকি কাদের অভিশাপ আছে। তবে ছাড়ো সব পুরনো কথা। বলি, আজ তো হাটবার, হাটে যাবি না? চাল ডাল কিছু আছে ঘরে? হ্যাঁ পিসি, যাব, আর সামান্যই চাল আছে। এরপর চারু পিসি পিছন ফেরে চলে যায়। পিসি চলে যাওয়ার পর সরস্বতী সেখানে না বসে থেকে ঘরের ভেতরে চলে যায়। তারপর সরস্বতী হাতে একটা ব্যাগ নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে হাটে যাওয়ার উদ্দেশ্যে। তার পরনে সাদা থান, কিন্তু তাতেও তার রূপ চাপা পড়েনি। সে যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, লোকজন তার দিকে আর চোখে তাকাচ্ছে আর নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছে। ওই দেখ, গোপালের বউটা যাচ্ছে। আহারে, মেয়েটার কপালটাই মন্দ। আরে মন্দ না ছাই, গোপালের মতো অমন সোনার টুকরো ছেলেটাকে কপালে সইল না। সরস্বতী সব শুনতে পায়, কিন্তু কানে তোলে না। এসব কথা শোনার অভ্যাস তার হয়ে গেছে। সে একটা চালের দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। কি চাই বৌঠান? কতটুকু চাল দেব? 5 কেজি দাও। একা একা সব সামলাতে খুব কষ্ট হয়, তাই না? গোপালদা থাকলে। কত হলো? 80 টাকা। টাকা দিয়ে চালের ব্যাগটা নিয়ে সরস্বতী ফেরার পথ ধরে। চারপাশে এত মানুষ, এত কোলাহল, কিন্তু সে যেন একা একটা দ্বীপে বাস করে। তার ভেতরের পৃথিবীটা বাইরের এই জগৎ থেকে সম্পূর্ণ আলাদা। সে কারো কথা কানে না দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তার দিনকাল এমনভাবেই চলতে থাকে। বেশ কয়েকদিন পরে এক সন্ধেবেলায় সূর্য ডুবে গেছে, কিন্তু তার লাল আভা তখনও আকাশে জেগে আছে। এই সময়টাকে গ্রামের লোকেরা বলে কাক জোছনা। সরস্বতী দিঘির ঘাট থেকে কলসি ভরে জল নিয়ে ফিরছিল। আকাশ মেঘলা, ঠান্ডা একটা বাতাস বইছে। দিঘির জলের উপরে পাতলা কুয়াশার চাদর। হঠাৎ সে থমকে দাঁড়ায়। সে পেছন ঘুরে দেখে দিঘির ঠিক মাঝখানে একটা ছোট ডিঙি নৌকা ভাসছে। নৌকায় একজন মাঝি বসে আছে। তার মুখটা ভালো করে দেখা যাচ্ছে না, কারণ তার পরনের চাদরটা দিয়ে সে তার মাথা মুখ ঢেকে রেখেছে। মাঝি এক দৃষ্টে সরস্বতীর দিকে তাকিয়ে আছে। তার বসে থাকার ভঙ্গিটা কেমন যেন স্থির। কে কে তুমি? রোজ রোজ আমার পথ আগলে দাঁড়াও কেন? কি চাও তুমি? আমি তো কিচ্ছু চাই না, আমি তো শুধু দিতে এসেছি মুক্তি। আমার কোনো মুক্তির প্রয়োজন নেই। তুমি তোমার নিজের কাজে যাও। আমার আর কোনো কাজ নেই সরস্বতী। আমার তো শুধু এখন একটাই কাজ, সত্যিটা জানানো। কিসের সত্যি? আমি কিছু জানতে চাই না, কিছু জানতে চাই না। জানতে না চাইলেও জানতে হবে। গোপাল তো জেনে গিয়েছিল, তাই তো তাকেও এই দিঘিতে আসতে হলো। বল 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 বল, ঠিক কিনা বল? গোপালের নামটা একটা চাবুকের মতো সরস্বতীর পিঠে এসে পড়ে। সে আর এক মুহূর্ত দাঁড়ায় না। কলসিটা ঘাটে ফেলেই সে প্রায় দৌড়ে বাড়ির দিকে চলে যায়। তার মনে হতে থাকে ওই মাঝি তার পেছন পেছন আসছে, কিন্তু সে পেছনে তাকার সাহস পায় না। কিন্তু পেছন থেকে তার গলা ভেসে আসে, ভয় পেয়ে পালাচ্ছিস কেন? যা সত্যি, তা থেকে কেউ পালাতে পারে না। একদিন তোকেও এই ঘাটে আসতেই হবে। দেখিস দেখিস দেখিস। সরস্বতী ঘরে ঢুকে দরজা বন্ধ করে মেঝের উপর বসে যায়। বাইরে ঝড়ো বাতাস বইছে। তার পুরো শরীর থরথর করে কাঁপছে। সে দুই কানে হাত চাপা দিয়ে রেখেছে, যেন ওই মাঝির গলা আর শুনতে না হয়।
সে নিজেকেই প্রশ্ন করে, কে ওই লোকটা? সে কি করে এত কথা জানে? আমার জন্যই কি? না না না, আমি তো কিছু করিনি। বাইরে সশব্দে বাজ পড়ে। সেই শব্দে সরস্বতী আরো আটকে ওঠে। তার মনে হতে থাকে ওই মাঝি শুধু একটা মানুষ নয়, সেই রাতের পর থেকে সরস্বতীর পৃথিবীটা আরো ছোট হয়ে এলো। সে আর সন্ধ্যায় ঘাট থেকে জল আনতে যায় না। দিনের বেলাতেই সব কাজ সেরে নেয়, কিন্তু তাতেও কি নিস্তার আছে? প্রতি রাতে সে সেই মাঝিকে দেখতে পায়, কখনো দিঘির মাঝে নৌকায়, তো কখনো আবার তার জানলার বাইরে ছায়া মূর্তির মতো দাঁড়িয়ে। মাঝি কোনোদিনও তাকে ভয় দেখায় না, শুধু দূর থেকে ডাকে। তার ডাকে কোনো ক্রোধ নেই, আছে এক গভীর অন্তহীন বিষাদ। আর অপরদিকে গ্রামের মোড়লের বাড়িতে হরিপদ মোড়ল বসে হুকো টানছে। তার মুখে গভীর চিন্তার ছাপ। সাথে গ্রামের আরো কয়েকজন ব্যক্তি সেখানে উপস্থিত। না, বিষয়টা আর হালকাভাবে নেওয়ার মতো জায়গায় নেই। তোমরা কেউ খেয়াল করে দেখেছ ওই দিঘির জল এখন কমে যাচ্ছে? এই ভরা বর্ষাকালে এমন ঘটনা জীবনে কেউ দেখেছে বলে তো মনে হয় না। শুধু তাই না মোড়ল মশাই, গত দুদিন ধরে দিঘির মরা মাছ পাড়ে ভেসে উঠছে। পচা দুর্গন্ধে ওদিকে যাওয়াই দায়। নির্ঘাত কোনো পিশাচ ভর করেছে ওই দিঘিটাই। সরস্বতীর বটটা ওই দিঘির কাছ থেকেই তো নিরুদ্দেশ হলো, আর তারপর থেকেই তো এসব কাণ্ড শুরু। ওই মেয়েটাই। চুপ কর কানাই, কি সব আজে বাজে কথা বলছিস? ও একটা অসহায় বিধবা মানুষ, ওর ঘাড়ে দোষ চাপিয়ে লাভ নেই। আমাদের ভাবতে হবে, ওই জল শুকিয়ে গেলে গ্রামের কি হবে? আমাদের তো সব ওই দিঘির জলের উপরই নির্ভর। আমার তো রাতে ওই দিক দিয়ে যেতেও ভয় করে মোড়ল মশাই। ভয় পেয়ে লাভ নেই, যা করার আমাদেরকেই করতে হবে। আমি ঠিক করছি কাল সকালে গ্রামের কিছু ছেলেকে নিয়ে দিঘির চারপাশে ভালো করে খুঁজে দেখব, জলের নিচে কোথাও কোনো ফাটল হলো কিনা দেখতে হবে। এখন তোমরা এসো, রাত অনেক হলো। এরপর তারা যে যার ঘরে ফিরে যায়। অন্যদিকে আমাবস্যার রাতের বেলায় চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। সরস্বতী তার বিছানায় শুয়ে আছে, কিন্তু তার চোখে ঘুম নেই। তার কানে বাজছে সেই মাঝির ডাক। আজ যেন ডাকটা আরো স্পষ্ট, আরো কাছে। মনে হচ্ছে যেন ঘরের ভেতর থেকেই কেউ ডাকছে, সরস্বতী, দরজা খোল। আজ তো তোকে যেতেই হবে আমার সাথে। অনেক তো হলো। সরস্বতী ভয়ে কম্বলটা মাথা পর্যন্ত টেনে নেয়। সেই স্পষ্ট অনুভব করছে জানলার বাইরে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তিটার কোনো নির্দিষ্ট অবয়ব নেই, শুধু দুটো চোখ যেন অন্ধকারের মধ্যে জ্বলছে। সে ভয়ে এবার চিৎকার করে, কে তুমি? কি চাও আমার কাছে? দোহাই তোমার, চলে যাও এখান থেকে। আমাকে চিনতে পারছিস না? এত তাড়াতাড়ি সব ভুলে গেলি? আমি দিনু মাঝি। দিনু, এ একটা শব্দ যেন সময়ের স্রোতকেও থামিয়ে দেয়। সরস্বতী পুরো শরীর বরফের মতো জমে যায়। একটা ভুলে যাওয়া অধ্যায়, একটা চাপা দেওয়া স্মৃতি হুড়মুড় করে তার চোখের সামনে এসে দাঁড়ায়। দিনু, তুমি তো তুমি তো আর বেঁচে নেই। বেঁচে আর রইলাম কই? তুই তো আমাকে বাঁচতেই দিলি না। এখন এই দিঘির জলেই তো আমার বাস, কিন্তু তুই তো ক্ষমতার লোভে তুই তো গোপালের হাত ধরলি। আমার ভালোবাসার কোনো দাম দিলি না। সরস্বতীর চোখের সামনে অনেক বছর আগের একটা অতীত ভেসে ওঠে। সে এবার বিছানায় উঠে বসে। সরস্বতীর বাবার গ্রামের সবচেয়ে সাধারণ
সৎ মাঝি ছিল দিনু। সরস্বতীর সবটুকু ভালোবাসা জুড়ে ছিল সে। কিন্তু সম্পন্ন গৃহস্থ গোপালের সম্বন্ধ আসতেই সে এক মুহূর্তে দিনুকে অস্বীকার করেছিল। দিনু সেই অপমান আর সেই বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারেনি। সে বিষ খেয়ে আত্মহত্যা করেছিল। সরস্বতী কান্নায় ভেঙে পড়ে। আমাকে ক্ষমা করে দাও দিনু। আমি আমি সেদিন বুঝতে পারিনি। আমি ভুল করেছি দিনু, আমি ভুল করেছি। ক্ষমার কথা এখন থাক। গোপাল কোথায় সেটা কি তোর মনে আছে, নাকি সেটাও তোর সুবিধে মতো ভুলে গেছিস? না না না, আমি পাঠাইনি, ও সুন্দরবনে। চল 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 আমার সাথে চল। দিদিঘিতে গেলেই সব মনে পড়বে। সব ভুলের হিসাব ওইখানেই হবে। চল। এরপর দিনুর ছায়ামূর্তিটা আস্তে আস্তে মিলিয়ে যায়। সরস্বতী বিছানায় বসে কাঁপতে থাকে। পরের দিন সকালে সূর্য ওঠার সাথে সাথেই সারা গ্রামে হইচই পড়ে গেছে। দিঘির জল শুকিয়ে প্রায় গোড়ালির সমান হয়ে গেছে। পাড়ের কাছে বিশ্রী কাদা আর মরা মাছের ছড়াছড়ি। আর দিঘির ঠিক পাড়েই ঘন কালচে কাদার উপরে মানুষের শরীরের মতো লম্বাটে কিছু একটা পড়ে আছে। হরিপদ মোড়ল এবং গ্রামের যুবকেরা দিঘির দিকে এগিয়ে এসে দিঘির পাড়ে দাঁড়ায়। পেছন পাড়ে অনেকেই ভিড় করেছে। সবাই ভয়ে, আতঙ্কে এবং কৌতূহলে তাকিয়ে আছে। সরস্বতীও ভিড়ের এক কোণে দাঁড়িয়ে আছে। তার মুখটা ফ্যাকাশে, চোখ দুটো কোঠরে বসা। ওটা কি জিনিস? আগে ভালো করে দেখতে হবে। এই নিতাই আর কানাই, যা তোরা দুজনে গিয়ে দেখতো। নিতাই আর কানাই সেইখানে গিয়ে দেখে একটা মানুষের কঙ্কাল সেখানে পড়ে আছে। কঙ্কালের গায়ে একটা ছেঁড়া পচে যাওয়া জামা লেগে আছে, আর ডান হাতের কবজিতে একটা পেতলের বালা। এ তো গোপালদার কঙ্কাল। ওই দেখুন, ওর হাতে সেই বালাটা। আমি নিজের চোখে ওকে এটা পড়তে দেখেছি। গ্রামের ভিড়ের মধ্যে একটা গুঞ্জন ওঠে। সবাই ধরে নিয়েছিল গোপাল সুন্দরবনে হারিয়ে গেছে, কিন্তু তার কঙ্কাল তো পাওয়া গেল গ্রামের দিঘিতেই। তাহলে তো গোপালদাকে কেউ খুন করেছে। খুন করে এই দিঘিতে ফেলে দিয়েছে। সরস্বতী পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তার মুখে কোনো ভাবনার লেশ মাত্র নেই। এক্ষুনি থানায় খবর দিতে হবে। এটা পরিষ্কার খুন। কিন্তু কাজটা করলো কে? গোপালের তো কোনো শত্রু ছিল না। ঠিক সেই মুহূর্তে একটা অবিশ্বাস্য অলৌকিক ঘটনা ঘটে। দিঘির যতটুকু জল বাকি ছিল তার উপর দিয়ে একটা ডিঙি নৌকা কোনো ঢেউ না তুলেই ধীরে ধীরে পাড়ের দিকে এগিয়ে আসে। নৌকায় সে মাঝি বসে আছে, দিনু। এবার তাকে দিনের স্বচ্ছ আলোতেও স্পষ্ট দেখা যাচ্ছে। তার শরীরটা যেন পাতলা কুয়াশা দিয়ে তৈরি। এপার ওপার দেখা যায়, কিন্তু তার চোখের দৃষ্টি স্থির। গ্রামের লোকেরা এই দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে ওঠে। কেউ তো ভূত ভূত বলে দৌড়ে পালায়। দিনু নৌকা থামিয়ে সরাসরি সরস্বতীর দিকে তাকিয়ে বলে, এবার তো সব স্পষ্ট। সরস্বতী, এবার কি তোর সবটা মনে পড়েছে? হরিপদ মোড়ল সহ যে কজন সাহস করে দাঁড়িয়েছিল তারা সবাই সরস্বতীর দিকে ঘুরে তাকায়। সরস্বতীর চোখ দিয়ে এক ফোঁটাও জল পড়ছে না, শুধু তার মুখটা বিকৃত হয়ে গেছে। আমি তোকে কষ্ট দিতে আসিনি, তোর বিচার করতেও আসিনি। আমি শুধু সত্যিটা সবার সামনে আনতে এসেছিলাম। তুই গোপালকে কেন আর কিভাবে মেরেছিলি সেটা এবার সবাইকে বল। বল কেন এই নিরপরাধ মানুষটাকে তুই এত কষ্ট দিয়ে মারলি? হরিপদ মোড়ল কাঁপা কাঁপা গলায় বলে, কি সব বলছে সব? সরস্বতী,
এ কে? আর তুমি তুমি কি সত্যি গোপালকে? সরস্বতী আর নিজেকে সামলাতে পারে না। সে হঠাৎ করে হি হি করে হেসে ওঠে। সে হাসি কোনো আনন্দের হাসি নয়, এ হাসি উন্মাদনার, সব হারানো, সব প্রকাশ হয়ে যাওয়ার ভয়ঙ্কর এক হাসি। তার চোখ সরাসরি দিনুর দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মেরেছি ওই গোপালকে। আর কেন মেরেছি জানিস? ও আমার সবচেয়ে বড় গোপন কথা জেনে গিয়েছিল। ও জেনে গিয়েছিল আমি দিনুকে খুন করেছি। উপস্থিত গ্রামবাসীরা যেন বজ্রাহত হয়ে যায়, স্তব্ধ, নির্বাক। হ্যাঁ হ্যাঁ, আমি মেরেছিলাম ওই দিনুকে। ও আমার ভবিষ্যতের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। আমি ওকে ব্যবহার করতে চেয়েছিলাম, আর ওর টাকা নিয়ে নিজের শখ মেটাতে চেয়েছিলাম। কিন্তু গোপালের প্রস্তাব আসার পর ও আমার পিছু ছাড়ছিল না। তাই ভালোবাসার ভান করে ওকে ডেকে নিয়ে গিয়ে খাওয়ারের সাথে বিষ মিশিয়ে খাইয়ে দিই আর দিঘির জলে ফেলে দিয়েছিলাম। সবাই ভেবেছিল ও ভালোবাসার শোকে আত্মহত্যা করেছে। বোকাগুলো সব। তারপর গোপালকে বিয়ে করলাম। সবই ঠিকঠাক চলছিল। ভেবেছিলাম সব শেষ। কিন্তু ও গোপাল কেমন করে যেন দিনুর মৃত্যুর আসল কারণ জেনে গিয়েছিল। সেদিন রাতেও আমাকে বলেছিল জানিস? আমি তোর সব নোংরামি জানিস সরস্বতী। তুই শুধু আমাকে ঠকাসনি, তুই দিনুকেও মেরেছিস। কাল সকালেই আমি তোর বাপের বাড়ির গ্রামে খবর পাঠাবো। দিনুর বাবা মার কাছে গিয়ে সব ফাঁস করে দেব। সবাই জানবে তুই কেমন শয়তান। তোর মতো খুনি মেয়েকে আমি এক মুহূর্ত এই ঘরে রাখবো না। তোকে সবার সামনে বের করে দেব। আমি কি করে ওকে বাঁচতে দিই? ও যদি আমার গোপন কথা ফাঁস করে দিত, তাহলে আমার সব শেষ হয়ে যেত। আমার সম্মান, আমার সম্পত্তি, আমার সব কিছু শেষ হয়ে যেত। তাই আমি শিল নোড়া তুলে ওর মাথায় মেরেছিলাম পিছন থেকে। ও মাটিতে লুটিয়ে পড়েছিল। আমি ওকে টেনে এনে এই দিঘির পাড়ে ফেলে দিয়েছিলাম। তখনও বুঝিনি কি করে ও সব জানলো, কিন্তু এখন বুঝতে পারছি। এখন সব পরিষ্কার। তুই তাহলে মরার পরও আমার পেছন ছাড়িসনি, তাই না? আমার অনুমান যদি ভুল না হয়, তুই তাহলে গোপালকে সব বলেছিলিস, তাই না? তুই আমাকে ভালোবাসতিস, মরার পরেও আমার সর্বনাশ তো করেই দিলি। তাহলে আমি আমার জীবনটা দিয়েছিলাম তোর ভালোবাসার জন্য সরস্বতী। ভেবেছিলাম আমার ভালোবাসা সত্যি, কিন্তু তুই কোনোদিনও ভালোবাসার যোগ্যই ছিলি না। তুই শুধু নিজেকেই ভালোবেসেছিস, নিজের সুখকেই চিনেছিস। দিনু সরস্বতীর দিকে শেষবারের মতো তাকায়। তার চোখে আর কোনো অভিযোগ নেই, আছে এক রাস করুণা আর মুক্তি। আমার কাজ শেষ। আমি এতদিন এই পৃথিবীতে আটকে ছিলাম শুধু এই সত্যিটা প্রকাশ করার জন্য। আমি চললাম। এবার তোর বিচার এই গ্রামের মানুষ করবে। দিনুর শরীরটা ধীরে ধীরে ভোরের বাতাসে মিলিয়ে যেতে থাকে। মৃত্যুদিঘি তার বুকের ভেতর চেপে রাখা সব গোপন কথা উগরে দিয়েছে। যে রহস্য জলের অতলে গভীরে চাপা ছিল, তা আজ দিনের আলোর মতো স্পষ্ট। দিনুর অতৃপ্ত আত্মা প্রতিশোধ নিতে আসেনি, এসেছিল এক চরম বিশ্বাসঘাতকতার পর্দা ফাঁস করতে। তার ভালোবাসা তাকে মুক্তি দেয়নি, কিন্তু তার সত্যনিষ্ঠা তাকে মুক্তি দিয়ে গেল।